আর আমি হয়তো ক্রিকেট খেলতে পারবো না, কারণ হাঁটুর নিচ থেকে আমার পা কেটে দিয়েছে, নাহলে গ্যাংরিং হবে গুলিতে বিদ্ধ হয়ে। কিন্তু স্যার আপনি দেশটা বদলান। কাজে আমি বুঝছেন, আমি আমি আপনার এগুলো খুব আমার কাছে খুব অমানবিক মনে হয়। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ফ্যাসিস্টদেরকে দেশ থেকে বিদায় করতে হলে ফ্যাসিবাদী কায়দায় বিদায় করব না, গণতান্ত্রিক কায়দায় তারা বিদায় হবে। এটা গেল একটা। তো সুতরাং এগুলো কথা অবান্তর। সমতা রেখে ইমাম সাহেবরা যে নাম কোনোদিন ইমামের নেত্রী শেখ হাসিনা ন্যারো পলিটিক্যাল প্যারোকিয়াল ইন্টারেস্টের জন্য নিত না, একটা প্রজাতন্ত্র থেকে রাজতন্ত্র বানিয়েছিল। আমার বাপ যুদ্ধ করছে, আমি দেশ চালাচ্ছি, আর কেউ নাই। দেখেন, আমি এই যে 150 বছর ধরে পুরাতন বিতর্ক, জামাতের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক কি ছিল, জামাত বিএনপি সম্পর্ক কি ছিল, এগুলো জুলাই আগস্টের গণবিপ্লবের পরে এগুলো হচ্ছে আপনার ইম্যাটেরিয়াল, ইররেলিভেন্ট। আজকে আমার এক সন্তান কিশোর আতিকুল গাজী একটা অসাধারণ কথা বলেছে সমস্ত পোস্টে। ওর আপনার ওখানে আমি পাঠিয়ে দিচ্ছি, আপনি দেখেন। ওর আপনার হাত নেই, এই যে গণতন্ত্রের মানস কন্যা, বঙ্গবন্ধু কন্যা, মুক্তিযুদ্ধের চেতনা, হ্যাঁ, আরো যা যা আছে, এই চেতনার সরকার, আপনার ফ্যাসিস্ট সরকার আমার এই কিশোর ছেলেটিকে তার গুলি করে হাত কেটে নিয়েছে, এক হাত নাই। সে একটা অসাধারণ কথা বলেছে, সংস্কার ছাড়া ক্ষমতা চাইলে 1600। আমি একটু পড়ি, যেটা আজকের আপনার এই আমার দুই আলোচক সহ সারা বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো অস্থিরতা প্রকাশ করছে, অতীত পলায়নকৃত আওয়ামী লীগ ছাড়াও আমাদের গণতন্ত্রের অন্যান্য দলগুলো, এর একটা সুযোগ্য জবাব সে দিয়েছে। সংস্কার ছাড়া ক্ষমতা চাইলে 1600 শহীদের জীবন ফিরিয়ে দিন, আমার 22,000 আহত ভাইয়ের আগের সুস্থ জীবন ফিরিয়ে দিন, আমার হাত ফিরিয়ে দিন। এটি হচ্ছে আজকে বাংলাদেশের সবচেয়ে বড় বাস্তবতা। এখনো আমাদের হাসপাতালগুলোতে আহতদের আহাজারি চলছে, আত্মনাদ চলছে। 450-এর বেশি মানুষ, আমার ছেলেমেয়েরা, জনগণ তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে। এই যে এই কিশোর আতিকুল, আপনি পারলে আপনার স্ক্রিনে দেখায় দিয়ে, কিশোর আতিকুল তার এক হাত হারা হয়েছে। আমাদের অন্তর্বর্তী সরকার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন অগাস্টে দায়িত্ব গ্রহণের পরে বোধহয় 15-16-তে আহতদের দেখতে গিয়েছিল, এক তরুণ ছেলে যে নিজে ভালো ক্রিকেট খেলে, ব্যাটসম্যান, সে বলেছে, স্যার আমি হয়তো ক্রিকেট খেলতে পারবো না, কারণ হাঁটুর নিচ থেকে আমার পা কেটে দিয়েছে, নাহলে গ্যাংরিং হবে গুলিতে বিদ্ধ হয়ে। কিন্তু স্যার আপনি দেশটা বদলান। কাজে আমি বুঝছেন, আমি আপনার এগুলো খুব আমার কাছে খুব অমানবিক মনে হয়, এবং একটা মকারি মনে হয় এই সময়কালে শেখ হাসিনার তার গুণকীর্তন, তার কাহিনী, এই সেই। শুনেন, বাংলাদেশে এরশাদ বিরোধী আন্দোলনে 9 বছরে শহীদ হয়েছিল 82 জন। আমি ওই বিরোধী আন্দোলনে আমার স্কুল জীবনের 9ম শ্রেণী থেকে ওই আন্দোলনে যুক্ত হই। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার 5-6 মাস পর এরশাদের পতন হয়। সেইখানে 9 জন শহীদ হয়েছে, 82 জন শহীদ হয়েছিল। শ্রীলঙ্কায় এত বড় বিপ্লব, বিদ্রোহে রাজাপাকসেরা আরেক শেখ পরিবারের মতো, তারা পালিয়ে গেছে, 9 জন শহীদ হয়েছে। আর এখানে এখন 1600, প্রথম আলোর হিসাবে আরো। মোট কথা আমরা জেনে আনন্দিত যে ইউনূস সাহেব তার শেষ জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে প্রত্যেক পরিবারকে, শহীদ পরিবারকে 30 লক্ষ টাকা দেওয়া হবে, এবং তালিকা বোধহয় 2200 ছাড়িয়ে যাবে। আপনাকে গত জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনের, এই যে আপনি ছবিটা দেখিয়েছেন, এক হাত ছাড়া এক কিশোর, বয়স হার্ডলি ওর বয়স 15-16 হবে। গণতন্ত্রের মানস কন্যা, জাতির জনকের কন্যা, ফ্যাসিস্ট লেডি লক্ষণ সেন। আমি জানি না কোথায় কোন অনুষ্ঠানে আমার পূর্ববর্তী বক্তা কি বলেছে, এরশাদও পালাইনি। হোসেন মোহাম্মদ এরশাদকে এরকম সেম জনগণের গণবিস্ফোরণ 6 ডিসেম্বরের রাতে আমরাও রাস্তায়, সারা বাংলাদেশের মানুষ রাস্তায়, জাতীয় পার্টি বাদে। এরশাদকে নুরুদ্দিন অফার দিয়েছিল, স্যার আপনি দেশ ছেড়ে যাবেন কিনা, বলছে আমি ফেস। উনি বলেছে যে হাসিনা দেশ ছেড়ে পালায়নি,
শেখ হাসিনা দেশ ছেড়ে পালায়নি, উনি জীবন বাঁচানোর জন্য মানে এটা ওনার রাজনৈতিক বিশ্বাস। না, এইটা ইমাম সাহেবের রাজনৈতিক বিশ্বাস। আমি সকল মতকে আমি মতামত প্রকাশে বিশ্বাসী। চরম ফ্যাসিস্ট তার মতামত দিক, মানুষ বুঝবে। আমি কারো মতামত প্রদান করাকে আমি বন্ধ করতে বলি না। এটা 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 ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ফ্যাসিস্টদেরকে দেশ থেকে বিদায় করতে হলে ফ্যাসিবাদী কায়দায় বিদায় করব না, গণতান্ত্রিক কায়দায় তারা বিদায় হবে। এটা গেল একটা। তো সুতরাং এগুলো কথা অবান্তর। এবং আপনি দেখেন, আপনি পালানো দেখেছেন কি? 300 এমপি পালিয়েছে, রাষ্ট্রের প্রধান বিচারপতি সহ অর্ধেক বিচারপতিরা পালিয়ে গিয়েছিল, অ্যাটর্নি জেনারেল পালিয়ে গিয়েছিল, সুপ্রিম কোর্ট বারের সেক্রেটারি পালিয়ে গিয়েছিল, যেটা কোনোদিন ঘটেনি। আরে নামাজ পড়াতে গিয়ে মৌলভী সাহেবকে পাওয়া যায় না, ইমাম পর্যন্ত পালিয়েছে। তো সুতরাং শেখ হাসিনা রাষ্ট্রকে কি ধ্বংসের জায়গায় নিয়ে গেছে, থানা কমিটিগুলো পর্যন্ত নেই, পুরো আওয়ামী লীগ নাই। এত বড় দল দাবি করে, এত বড়। হ্যাঁ, আওয়ামী লীগের একটা নির্ধারিত ভোটের অঙ্ক আছে। মজাটা কি জানেন? একবারই একটা সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগ ঠিক মতো ফেস করেছিল, সেটা হচ্ছে 1996 সালে। ফয়জুল ভাই একটু মনে করে দেখেন। এবং সেদিন বেগম খালেদা জিয়া, আমি বিএনপি করি না, বিএনপির সঙ্গে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করি, কিন্তু আমি বিএনপি করি না, কাজে ওইটা ক্লিয়ার করে দিই। তো সেদিন বেগম জিয়া, এই যে জনতার মঞ্চ আন্দোলন থাকা সত্ত্বেও শেখ হাসিনার মতো করে তো জোর জবস্তি করে আরো 5-6 বছর থাকতে পারতেন, আরো মানুষ মেরে হত্যা করে। উনি তো একটা ম্যাগনামিনিটি দেখালেন, ঠিক আছে জনতার দাবি এই, আমরাও মনে করি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উনি দিলেন, দিয়ে 30শে মার্চ পদত্যাগ করলেন। আমার মনে আছে 1 এপ্রিল নয়াপল্টনে যত বড় জনসভা বিএনপি করেছিল অতুলনীয়, এবং তার ফলাফল হলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বিরোধী দল হিসাবে বিএনপি 1996-23 জুন মাসের নির্বাচনে আবির্ভূত হলো 119টা আসন নিয়ে। আর এই যে আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন না, অহমিকা 4%, 5% দল দিয়ে কি, এই আত্ম অহমিকাই, এই জঘন্য অহমিকাই হচ্ছে আওয়ামী লীগের পতনের কারণ। 1996 সালেও শেখ হাসিনা মাপ চেয়ে, তার পিতার কৃতকর্মের ক্ষমা চেয়ে, এইভাবে মোনাজাত করে, হেজাব করে, তসবিহ এক হাতে নিয়েও আওয়ামী লীগ 147-এর বেশি আসন পায়নি। তাকে পতিত স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদের সমর্থন লাগে, আসম আব্দুর রবের সমর্থন লাগে। কাজেই এই যে দল বড় হলে আর বাকিদের মানে খাটো করা, এগুলো হচ্ছে ফ্যাসিবাদের ইনবিল্ট বৈশিষ্ট্য। এখন আপনি আসেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব যেটা বলেছে, জামাতের এই আমির সাহেবের একটা প্রো পিপুল ফেস আছে। জামাত শিবিরের বিরুদ্ধে আমরাও ছাত্র জীবনে রাজনীতি করেছি, আমরাও জামাতের রাজনীতির সঙ্গে একমত সব বিষয়ে, তা নয়। কিন্তু জামাত ইসলামের আমির যেটা বলেছে, এটি তো আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতির ওপেন পররাষ্ট্রনীতি। আমি ফয়েজ ভাই এবং ইমাম ভাইয়ের সঙ্গে একমত না যে নেতারা জনগণের চেয়ে পণ্ডিত হয়ে কথা বলবে। নেতারা জনগণের ভাষায় কথা বলবে। জনগণের ভাষায় যখন কথা বলবে না, তখন হেলিকপ্টারে করে ভারতে পালাতে হবে। এটা হচ্ছে ফ্যাক্ট। তো আমরা তো, আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। তবে কোন দেশ আমাকে চোখ রাঙালে আমিও কূটনীতির ভাষায় পাল্টা চোখ রাঙাবো। এখানে তো আপনার এই টকশোতে, ইমাম সাহেব তখন দেখতে জানি না, আপনার এই টকশো গুলোতেই তো আমরা বহুদিন বলেছি যে ভারতের জনগণ আমাদের বন্ধু। ভারতের এই হিন্দুত্ববাদী চরম মৌলবাদী, বাংলাদেশে যেরকম আমরা রাজাকার সরকার বলি, ওদের ওখানে হচ্ছে রাজাকার। ভারতের নরেন্দ্র মোদীর যে ফিলোসফিক্যাল গুরু অর্গানাইজেশন আরএসএস, তাদের নেতা নথুরাম গোডসে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল। মহাত্মা গান্ধী যেহেতু মুসলমানদেরকে রক্ষা করার জন্য সারা ভারতব্যাপী অনশন করছিলেন। কাজে একটা চরম সাম্প্রদায়িক সরকার। ইভেন এর আগে কংগ্রেসেরও বড় দাদা সুলভ নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান, এখনো অবস্থান। কিন্তু আমরা তো এখনো বাংলাদেশ, ভারতের জনগণের সঙ্গে আমাদের বন্ধুত্ব। এবং আপনারা যে মিডিয়াগুলো দেখছেন বাংলাদেশের বিরুদ্ধে কন্টিনিউয়াস অপপ্রচার চালাচ্ছে, এই যে রিপাবলিক মিডিয়া, যেটাকে আমরা বলি মলমগাছা মিডিয়া বা আরো কয়েকটা মিডিয়া, মিডিয়াগুলো কি বন্ধ করেছে? সরকার কি ব্যবস্থা নেবে?
মানে কেন বন্ধ করবে? আমি এই যে আমাদের মাথায় না না হাসিনা আক্তার আমাকে বলতে দিন, এই যে বন্ধ করা, নিষিদ্ধ করা, এই শব্দগুলোই আমাদের মাথা থেকে ডিস থেকে সরানো দরকার। না, ভারতে আমাদের মিডিয়াগুলো দেখছে, আমাদের টেলিভিশন, কয়টা টেলিভিশন ভারতে আছে? সেই প্রশ্ন তো আরেকটা, সেইটা এতদিন শেখ হাসিনা সরকার 17 বছরে পারেনি, এর আগে বিএনপিও চ্যানেলগুলো দিতে পারেনি, সেইটা আলাদা। আপনি যে বন্ধ করে দিয়ে, নিষিদ্ধ করে দিয়ে, এগুলো না, আমরা, আপনি এগুলোকে অবজ্ঞা করেন। আমি বলছি ভারতের এখন আসাদুদ্দিন ওয়েসি হায়দ্রাবাদের একটা নেতা এবং সারা ভারতব্যাপী বিরোধী দলের অন্যতম মুখ, সে বলেছে শেখ হাসিনা কো ছোড় দো মোদি, বাংলাদেশের জনগণকে সাথ প্যার করো। ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী আপনার বিজয় সোরেন, সে বলেছে যে শেখ হাসিনার সঙ্গে কেন, বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করে। ভারতের বামপন্থীরা বলেছে, কমিউনিস্ট পার্টিরা, যে ভারত, আপনারা বোঝার চেষ্টা করেন ভারতের জনগণ, সরি, বাংলাদেশের জনগণ কেন এত ভারত বিরোধিতা করছে। এবং আজকে আপনি তো ওই, আমি শুরু করলাম, তো আমি বলছি একটু, আপনার ওই যে আজকে ভারতের মিডিয়াগুলো থেকে তো আমরা দেখছি কলকাতার একটা বড় অংশ, নিউ মার্কেট, মার্কুইস স্ট্রিট, সাদার স্ট্রিট জুড়ে হাহাকার। সেখানকার জনগণ বলছে যে এই মোদি আমাদেরকে না খেয়ে মারানোর জন্য, আমরা এখানে অনেক মুসলমান আছি, দোকান চালাই, আমাদেরকে না খেয়ে মারানোর জন্য বাংলাদেশে ভিসা দেওয়া বন্ধ করেছে। আমাদের ইমাম সাহেব যে রাজনৈতিক দলের সমর্থক বা যাই হোক যে আছেন, সেই আওয়ামী লীগ তো 15 বছরে ভারতে মুসলমান বাদদের একটা মানুষ যে মেরে ফেলেছে গরুর মাংস খাওয়ার জন্য, তার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস দেখায়নি। সে কারণেই তো আমরা তাকে ভারতের মোদির পুতুল সরকার বলি, অন্য কোনো কারণে না। আমরাও যদি রাষ্ট্র ক্ষমতায় যাই, আমরা কি সবার সঙ্গে যুদ্ধ করব? এটা আধুনিক কূটনীতি? আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাইব, মর্যাদায় সমতা রেখে। ইমাম সাহেবরা যে নাম কোনোদিন ইমামের নেত্রী শেখ হাসিনা ন্যারো পলিটিক্যাল প্যারোকিয়াল ইন্টারেস্টের জন্য নিত না, একটা প্রজাতন্ত্র থেকে রাজতন্ত্র বানিয়েছিল। আমার বাপ যুদ্ধ করছে, আমি দেশ চালাচ্ছি, আর কেউ নাই। অথচ শেখ মুজিব যখন স্বেচ্ছায় ধরা হোক আর পায়জামা পাঞ্জাবি পরে বসে থাকলো, তাজউদ্দিন সাহেব রাগ করে চলে আসলো যে আপনি শেষ মুহূর্তে ব্যাকআউট করছেন, আপনি অন্তত বলে যান কারা সরকার চালাবে। এগুলো তো আজকে ওপেন, সবাই জানে, তখনও জানি আমরা। সেই তাজউদ্দিন সাহেব 16ই ডিসেম্বরে ভারতের ডিপ্লোম্যাটরা যখন 16-র পরে যখন উনি দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিসাবে, প্রথম সরকারে, সফল সরকারে, তখন আবেগে থরথর হয়ে বলেছিল যে না তো আমরা দুই ভাই, আমরা সব একসঙ্গে। তাজউদ্দিন সাহেব গম্ভীর হয়ে, অথচ ওনার ওই স্মিত হাস্যে বলেছিল, নো, উই আর ফ্রেন্ডস বাট ইকুয়াল, সেম ফুটিং, সেম স্ট্যাটাস। তারপর আপনি জানেন ভারতের দাদাগিরি স্বভাব জন্ম থেকেই। ভারত বলেছিল আমরা ব্যুরোক্রেসি দেই আপনাদের দেশে 1 বছরের জন্য। ভারতের মাটিতে দাঁড়িয়ে তাজউদ্দিন সাহেব বলেছিল আমার ব্যুরোক্রেসি লাগবে না। এই যে ওনার স্বাধীন নীতি, এই যে ওনার প্রজ্ঞা, যিনি মুক্তিযুদ্ধটাকে সম্পন্ন করালেন সফলভাবে, হ্যাঁ, শেখ মুজিবের নামে, বঙ্গবন্ধুর নামে, কিন্তু ওই বেগম মুজিব, শেখ মুনিরা মিলে তাজউদ্দিন সাহেবকে আর মন্ত্রিসভায় রাখতে দিল না। তো সুতরাং জামাতের আমি যেটা বলেছে, একজন জাতীয় নেতার মতো ঠিক বলেছে। আর আওয়ামী লীগের আপনি আরেকটা যে বললেন বাহাউদ্দিন নাসিম সাহেব, প্রথম কথা, আওয়ামী লীগের তো পোস্ট একটা, আর বাকি সব ল্যাম্প পোস্ট। ল্যাম্প পোস্ট বোঝেন তো, লাঠির খাম্বা বিদ্যুতের। আওয়ামী লীগের পোস্ট ক্ষমা চাইবেন ওনারা। না, আমি বলি নাসিম কাশ্মীর চাকর বাকরের কথাই আমরা আলোচনা করতে রাজি না। বা আওয়ামী লীগের পোস্ট একটাই, ল্যাম্প পোস্ট, প্রধানমন্ত্রী বা ওদের সভানেত্রী শেখ হাসিনা, বাকি সব হচ্ছে ল্যাম্প পোস্ট। এরকম যেন আর কোনো দল বাংলাদেশে না থাকে। থাকলে কিন্তু তাদের কলাপাতায়, হেলিকপ্টারে তো সবাই পালাতে পারবে না। এই যে বর্ডারে, নদীর সাঁতরে পালাবে, যেভাবে আওয়ামী লীগ পালিয়ে আছে, গর্তে ঢুকে আছে। আমি আপনাকে বলি, রাজনৈতিক দলগুলো অস্থিরতা কমাক, বিচার শুরু হয়েছে। নাসিম এই কথা কেন বলেছে আওয়ামী লীগ থেকে, কেন জানেন? তাদের একটা ধারণা ছিল বিচার শুরু হবে না। ইনশাল্লাহ মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে, বিচার আরো হবে। আমি কাউকেই নিষিদ্ধ করার পক্ষে না, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছে একজন আন্দোলনের খুবই নগণ্য কর্মী হিসাবে, দেশের সাংবিধানিক আদালতের আইনজীবী হিসেবে অনুরোধ করছি, কোনো দিকে না তাকিয়ে
ফ্যাসিবাদ, ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদের সফট সমর্থক, ফ্যাসিবাদকে গোপনে লালনকারী, সমাজের সর্বস্তরের ফ্যাসিবাদদের বিচার করেন। বিচারের পরে দেখা যাক আওয়ামী লীগ জেলের বাইরে যে কয়টা থাকে তারা তখন কি বলে, তখন আমরা ওইটা নিয়ে আলাপ করব। এখন আওয়ামী লীগের ন্যারেটিভ নিয়ে আলাপ করে আমরা সময় নষ্ট করব না। আমাদের এখন আলাপ করতে হবে রাষ্ট্র কিভাবে আমরা পুনর্নির্মাণ করব। অসংখ্য ধন্যবাদ।